আদিবা, তোর সাথে কিছু কথা ছিল। কিছু বলবে? বলো। দরকার ছাড়া আমার পাশে এসে দাঁড়ানোর কথা না, সেটা তো আমি আগে থেকেই জানি। তুই সবসময় এভাবে কথা বলিস কেন? গত 6 বছরে তুমি কখনো আমার সাথে ভালো করে কথা বলেছো? সেটা তো আমার মনে পড়ছে না, তাই আজ একটু অবাক হয়েছি। আসলে আমি মানুষটাই গিরগিটির মতো, রং পাল্টাতে পারিনি। বুঝেছি, তুই আমার সাথে কথা বলতে চাস না, তাই এমন তেড়াবাঁকা কথা বলছিস। বলে রাগে গজগজ করে চলে যেতে চাইলেন শাহানা বেগম। পেছন থেকে আদিবা শান্ত কণ্ঠে বলল, ভাইয়ের ব্যাপারে কিছু বলতে চেয়েছিলে তাই না? তুই কি করে জানলি? স্বার্থ ছাড়া আমার সাথে কথা বলবে না জানি আমি। আর আমার কাছে স্বার্থ রক্ষার মতো কিছুই নেই, তাই কথাটা ভাইয়াকে নিয়েই সিম্পল হিসাব। যাই হোক, কি বলতে চেয়েছিলে বলো। তুই তো জানিস তোর চাচা চাচি তোকে পছন্দ করে না, তাই। নিজের মাই পছন্দ করে, চাচা চাচি তো পরের বিষয়। এটা বলার মতো কোনো বিষয় না। এটা আমি 6 বছর আগে থেকেই জানি। বনিতা না করে যা বলার সরাসরি বলো। ওরা আদির বিয়ে দিতে চায়। অসুবিধা কোথায় তিক? আদি তো বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর পাগলামি এখনো যায়নি। তোর সাথে যা করে তা দেখলে কোনো মেয়ে বিয়েতে রাজি হবে? উনি যা করেন তাতে আমার কোনো হাত আছে? আমি সারাদিন পায়ে ধরে বসে থাকলেও উনি নিজের জায়গা থেকে এক চুল নড়বেন না। সমস্যাটা সেখানেই। কিন্তু তোর কাকিমণি ভাবছে তুই আদিকে হাত করতে চাইছিস। তো এখন আমার কি করণীয়? তুই মানে? আমতা আমতা করছো কেন? মনে হচ্ছে যেন তুমি আমাকে নিয়ে কত ভাবো। আমি কষ্ট পাবো সেই জন্য বলতে পারছো না? আদিবা, চল আমরা গ্রামে চলে যাই, আমাদের নিজেদের বাড়িতে। অন্যের সংসারে আগুন লাগিয়ে লাভ কি বল? আদিবা ঘাড় ঘুরিয়ে শান্ত চোখে মায়ের দিকে একবার দেখলো, তারপর লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, এ নিয়ে এত ভাবার কিছুই নেই। আমি আজকেই চলে যাব। তবে তোমার আর সাদিয়ার যাওয়ার দরকার নেই। তোমার চিকিৎসা চলছে, সাদিয়ার ইউনিভার্সিটিতে আছে। সমস্যা যেহেতু আমাকে নিয়ে আমিই চলে গেলেই সমাধান হয়ে যাবে। আদিবা আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে গেল। সবার অবহেলা পেতে পেতে এখন আর কোনো কষ্টই তাকে ছুঁতে পারে না। শাহানা বেগম অসহায় চোখে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। তার হাত পাও বাঁধা, কিছু যে করার নেই। আদিবাকে তার চাচি একদম মানতে পারছেন না, তাই এটাই ভালো সিদ্ধান্ত বলে মনে করছেন। সকাল 10টা, টেবিলে খাবার দেওয়া হলো। আদিবা বাদে সবাই খেতে বসেছে। আদিও এসেছে। আদিবা রান্নাঘরে দুপুরের রান্না করছে, পাশাপাশি খাবার এগিয়ে দিচ্ছে। রান্নাঘর খাবার টেবিল পাশাপাশি হওয়ায় সে একবার রান্নাঘরে যাচ্ছে, আবার ফিরে এসে সবাইকে খাবার দিচ্ছে, দেখছে কার কি লাগবে। আদি টেবিলে বসেছে ঠিকই, কিন্তু এখনো খাওয়া শুরু করেনি। সে আদিবার কার্যকলাপ দেখছে। আদিবা এগিয়ে এসে আদির প্লেটে দুটো রুটি আর ভাজি দিয়ে এগিয়ে যেতে চাইল। সাথে সাথে আদি বলে উঠল, এই দাঁড়া। আদিবা ব্যস্ত গলায় বলল, কিছু লাগবে ভাইয়া? মাংস দিব? না, তুই এখনো পর্যন্ত ঠিক কতবার রান্নাঘরে গিয়েছিস আর এসেছিস? মানে? আমি টেবিলে এসেছি 5 মিনিটও হয়নি, তার মধ্যে 6বার রান্নাঘরে গিয়েছিস আবার এসেছিস। এর কারণ কি? ভাইয়া দুপুরে রান্না বসিয়েছি তাই। তাই তোর খাওয়ার দরকার নেই, তাই তো? মানে বুঝলাম না। সবাই খেতে বসেছে, তুই বসিসনি কেন? আমি সবাইকে খাইয়ে তারপর খাই। ও, ভুলেই গিয়েছিলাম। এটা আমাদের দেশের কালচার, তাই না? ঠিক আছে, যা। তবে মৌমাছির মতো ছুটাছুটি করবি না, দেখতে বিরক্ত লাগছে। তোর দৌড়াদৌড়ি দেখে নিজেই হাঁপিয়ে উঠেছি। আদির কথা আদিবা বুঝেনি, তাই চুপচাপ রান্নাঘরে চলে গেল। তবে এবার আর ফিরে আসেনি, রান্নাঘরেই রয়ে গেল। আদিও খাওয়া শুরু করেছে। খেতে খেতে আদি বলল, মা, কি যেন বলবে বলছিলে? না কিছু না বাবা। আমি বাঘ কিংবা ভাল্লুক নই মা, তোমার গর্ভের সন্তান। তাই আমাকে ভয় পাওয়াটা হাস্যকর। যা বলার আছে বলে ফেলো। না আসলে আদি বলছিলাম কি, কি বলছিলে সরাসরি বলো। ঘটক কয়েকটা ছবি নিয়ে গিয়েছিল। আমার বিয়ের জন্য পাত্রী? ঘটক কয়েকটা ছবি দিয়ে গিয়েছিল। হ্যাঁ মানে আসলে আমতা আমতা করছো কেন? এখানে তো কোনো অসুবিধা দেখছি না। ছবিগুলো কোথায় দেখি? আদির মা তাড়াতাড়ি অরিনকে বলল ছবিগুলো গিয়ে নিয়ে আসতে। অরিন এক ছুটে গিয়ে ছবিগুলো নিয়ে এসে আদিকে দিল। আদি প্লেটের পাশে সবগুলো ছবি রেখে এক হাতে খাচ্ছে, অন্য হাতে উল্টে পাল্টে একটার পর একটা ছবি দেখছে। টেবিলে পিনপতন নীরবতা, কেউ খাচ্ছে না, সবাই আদির দিকে তাকিয়ে আছে। আদিও খুব মনোযোগ দিয়ে ছবি দেখছে। আদি এত সহজে রাজি হবে, এটা যেন সবার কাছে অবাক লাগছে। হঠাৎ সকল নীরবতা ভেঙে আদি গলা ছাড়ল। আদিবা,
দিবা, একবার এদিকে আয় তো। আদিবাও ছুটতে ছুটতে আসলো। কিছু লাগবে ভাইয়া? ওদিকটায় গিয়ে দাঁড়াতো। মানে? আদির চোখ তুলে তাকালো। আদির চেহারা দেখে আদিবার রীতিমতো ভয় লাগলো। আদির নাক মুখ লাল হয়ে আছে, কপালের মাঝ বরাবর ফুলে ওঠা রগ প্রমাণ করছে সে রেগে আছে। আদি যখন প্রচণ্ড রেগে যায় তার চেহারা বদলে যায়। আদিবা আদির এই চেহারার সাথে পরিচিত। সে ভালো করেই জানে এখন একটু এদিক সেদিক হলেই ভয়াবহ কাণ্ড ঘটে যেতে পারে। যদিও সে আদির রাগের কারণ জানে না, তবুও কথা না বাড়িয়ে আদির দেখানো জায়গায় গিয়ে দাঁড়ালো। সাথে সাথে আদি বলল, পিছনে ঘুরতো একবার। আদিবা বোকা বোকা মুখ করে সবার দিকে তাকালো আর দেখলো টেবিলে বসা সবারই একই দশা। সবাই অবাকের সাথে ভয় মেশানো চোখে তাকিয়ে আছে আদির দিকে। আদিবা ঘুরছে না দেখে আদি ধমকে বলল, একটা কথা কতবার বলতে হবে তোকে? কি বললাম কথা কানে যায়নি? মার না খেলে তোর শান্তি হয় না, তাই না? আদির ধমকে আদিবা তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো। আদি এবার ঠান্ডা গলায় বলল, অরিন গিয়ে আদিবার চুলটা খুলে দে তো। অরিন ভেবাচাকা মুখ করে তাকালো আদির দিকে। আদিবাও এদিকে ফিরে তাকালো। সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল, তোকে ঘুরতে বলেছি আমি? আদির ধমকে আদিবা ভয় পেল। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু তার মাথায় কিছু ঢুকছে না। আদি কি করতে চাইছে? অরিন, তোকেও কি এক কথা বারবার বলতে হয়? অরিন তাড়াতাড়ি উঠে গিয়ে আদিবার চুল খুলে দিল। মুহূর্তেই যেন কালো চুল তরতর করে কোমর ছাড়িয়ে পড়ল। আদি একটু দেখে বলল, আরও লম্বা হওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট হাঁটু সমান। যাই হোক, তুই আমাদের বাসায় রান্না করিস মানে সব ধরনের রান্নাই পারিস, তাই না? আদিবা আদির ব্যবহারে অবাকের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। ইতিমধ্যে বাসার সবার অবস্থাও একই। আদি খাবার ছেড়ে উঠে ঘটকের দেওয়া ছবিগুলো হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আদিবা, এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আয় তো, মাথা ধরেছে খুব। বলে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আদিবা অবাক চোখে তাকিয়ে রইল, সাথে আদির মা সহ অন্যরাও। ছেলে কি করলো আর কি বোঝাতে চাইলো কারোরই মাথাতেই পুরোপুরি ঢোকেনি। সে কি আদিবাকে হবু বউ হিসেবে ইঙ্গিত করলো আর সবাইকে বউ দেখিয়ে গেল? যদি তাই হবে তাহলে ঘটকের দেওয়া অন্য মেয়েদের ছবিগুলো সাথে নিয়ে গেল কেন? সকাল গড়িয়ে বিকেল নেমেছে। আদি বাসায় নেই, বন্ধুদের সাথে বেরিয়েছে। এই ফাঁকে আদিবা নিজের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছে। যদিও তার মা কয়েকবার বাধা দিয়েছেন, বলেছিলেন আদি যেহেতু বিয়ের ব্যাপারে অমত করেনি তাই এখন আদিবাকে যেতে হবে না। কিন্তু আদিবা এক কথার মানুষ, মাঝে মাঝে অদ্ভুত রকমের জেদ চেপে বসে তার মাথায়। নিজে যেটা ঠিক করে সেটাই করে। আদি বিদেশে চলে যাওয়ার পর তাকে দোষারোপ করে একবার বলা হয়েছিল পড়াশোনা করানো হবে না। সেই যে আদিবা বেঁকে বসেছিল মাধ্যমিক পেরিয়ে আর কলেজের চৌখাট মারায়নি, এমনকি বাসার বাইরে যাওয়াও ছেড়ে দিয়েছিল। আদিবা এতটাই ঘরকুনে হয়ে যায় যে অনেক আত্মীয়রা তাকে চিনে না পর্যন্ত। আদিবা প্রচন্ড রকমের ইন্ট্রোভার্ট। রাগ, মন খারাপ কিংবা আনন্দ কারোর সাথে শেয়ার করে না। সবার কাছ থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে। আজ যখন তাকে বলা হয়েছে গ্রামে যেতে হবে, মানে সে যাবেই, কেউ আটকাতে পারবে না। সন্ধ্যায় ট্রেন, কিন্তু ততক্ষণে আদি হয়তো বাসায় চলে আসবে। আর তখন তার পক্ষে যাওয়া সম্ভব হবে না, কারণ এই একটা মানুষের সাথে আদিবা জেদ দেখাতে পারে না। দেখাবেই বা কি করে? আদি যে আদিবার চেয়েও বড় জেদি। আদিবা রাগ দেখিয়ে গ্রামে যেতে চাচ্ছে শুনলে সে তাকে গ্রামের বদলে একেবারে পরপারে পাঠিয়ে দিতে দুবার ভাববে না। তাই আদি ফেরার আগেই বেরিয়ে যেতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। আদিবা বিকেলেই বাসা থেকে বেরিয়ে আসলো। নিজের মায়ের প্রতি একরাশ বিরক্তি নিয়ে স্টেশনে পৌঁছালো, কিন্তু স্টেশনে এসে বিপত্তি ঘটল। বহু বছর ধরে আদিবা বাইরের পরিবেশের সাথে বিচ্ছিন্ন, তাই স্টেশনে এত লোকজন দেখে কিছুটা ভরকে গেল। তাছাড়া কোথায় টিকিট কাটতে হবে এই ব্যাপারেও তার কোনো ধারণা নেই। আদিবা চারদিকে তাকিয়ে একজনের কাছে জিজ্ঞেস করলো। লোকটি কাউন্টার দেখিয়ে দিল, কিন্তু কাউন্টারের সামনে লম্বা লাইন। আদিবা বাধ্য হয়ে গিয়ে লাইনে দাঁড়ালো, তবে এত লোকজন দেখে তার অস্বস্তি হচ্ছে। তার পেছনে একজন এসে লাইনে দাঁড়াতেই গা ছমছম করে উঠল আদিবার। তার উপর হঠাৎ ধাক্কায় লাইনে থাকা একজনের সাথে গা লাগতে শিউরে উঠল সে। গায়ে কাটা দিল। না, আর যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। আদিবা কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি লাইন থেকে বেরিয়ে এসে নিচে বসে পড়ল। আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। তার সামান্য টিকিটও সে কাটতে পারে না। আদিবা চোখ ফেটে কান্না পাচ্ছে। নিচে বসে নিজের অসহায়ত্বকে বরণ করেছিল। ঠিক তখনই কেউ একজন বলে উঠল, আমি হেল্প করে দিব। আদিবা চমকে তাকালো, সাথে সাথে ভিমরি খাওয়ার জোগাড় হলো। আদি ভাইয়া, আপনি এখানে? অরিন ফোন করে বলল আমি বাসায় ফিরে আসায় তোর নাকি অসুবিধা হচ্ছে, সে কারণে গ্রামে চলে যাচ্ছিস। তাই ভাবলাম ভাই হিসেবে তোকে বিদায় জানানো উচিত, তাই আসলাম আর কি।
আদিবা প্রচন্ড রকমের অবাক হয়ে বলল, আপু এসব বলেছে? মিথ্যে বলেছে নাকি? আপনি আসায় আমার কেন অসুবিধা হবে? সে আমি কি করে বলবো? অসুবিধা যে হচ্ছে সেটা তো তোর চলে যাওয়ার প্রমাণ করছে। যাই হোক, যুক্তিতর্ক করতে ইচ্ছে করছে না। যা গিয়ে বেঞ্চে বস, আমি তোর জন্য টিকিট কেটে আনছি। আদির আচরণে আদিবা অবাক হলো। এত বড় কথা শুনেও সে আদিবাকে শাস্তি না দিয়ে সাহায্য করছে, কিন্তু কেন? এর পেছনের উদ্দেশ্যটা কি? আদি যে এত শান্ত থাকার ছেলে না, সেটা আদিবার চেয়ে ভালো আর কে জানে। যদিও আদি তাকে খারাপ কিছু বলেনি, কিন্তু ভয়ে আদিবার বুক ধুকপুক করছে। আদিবা তাকিয়ে থাকতে থাকতে দেখলো আদি লাইনে না দাঁড়িয়ে সোজা কাউন্টারের ভেতর ঢুকে গিয়েছে, আর চোখের পলকেই বেরিয়েও আসলো। আদিবা ততক্ষণে বেঞ্চে উঠে বসেছে। আদিও এসে আদিবার পাশে বসে পড়ল। কিরে, মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ভাইয়া ভয় পাচ্ছিস মনে হচ্ছে। আসলে কোনো কাজ করার আগে ভাবতে হয় কি করছি, এর ফলাফল কি হতে পারে। কাজটা করে ফেলার পর আর ভেবে লাভ কি? আমি আপনার ব্যাপারে কিছুই বলিনি, বিশ্বাস করুন। বলেই বা কি, মনের কথা বলার অধিকার সবার আছে, তোরও আছে। ভয় পাচ্ছিস কেন? আমি আসলে এক শব্দ বলতে 3বার আটকে যাচ্ছিস। পুরো বাক্য শেষ করতে গিয়ে হয়তো হার্ট অ্যাটাক করে বসবি। তার চেয়ে চুপচাপ বসে থাক। ট্রেন এখনই চলে আসবে। 2টো টিকিট কেটে দিয়েছি যাতে অন্য কারোর সাথে বসতে না হয়। আমি পানি খাবো ভাইয়া। আদিবার দিকে তাকিয়ে আদি বাঁকা হাসলো। হাসিতে রহস্য লুকিয়ে আছে সন্দেহ নেই, কিন্তু মুখে কিছু বলছে না, তাই আদিবা কিছু বুঝে উঠতে পারছে না। বস, নিয়ে আসছি। বলে আদি চলে গেল। আদিবা ভয় পাচ্ছে, কিন্তু কেন পাচ্ছে সেটা সে নিজেও জানে না। আদি এসে পানি দিতেই আদিবা ঢকঢক করে বোতল খালি করলো। আদির চোখে মুখে রহস্যের ছাপ। দেখতে দেখতেই ট্রেন এসে স্টেশনে থামলো। আদিবা একবার আদির মুখের দিকে দেখছে, আবার ট্রেনের দিকে দেখছে। আদিবার অবস্থা দেখে আদি মুচকি হেসে বলল, ট্রেন তোর জন্য দাঁড়িয়ে থাকবে না, যা উঠে পড়ে গিয়ে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়লে ব্যাপারটা খারাপ হবে। তুই যে একটা মাথা মোটা, সেটা এখানে প্রমাণ করার কিছু নেই। আদিবা এবারেও কিছু বলল না। সে যাচ্ছে না দেখে আদি নিজেই আদিবার হাত ধরে ট্রেনে তুলে দিল। তারপর ব্যাগ গুছিয়ে দিয়ে বলল, সাবধানে যাস। বলতে বলতে ট্রেনের হুইসেল বেজে উঠল। আদি নেমে গেল। ট্রেন চলতে শুরু করলো। আদি আদিবাকে বিদায় দিল, সহজ বিদায়। তার মাঝে আদিবাকে আটকানোর কোনো প্রচেষ্টা নেই, নেই প্রিয়জন হারানোর ব্যাকুলতাও। আদিবা জানালার বাইরে মুখ বের করে তাকালো। তার খুব বলতে ইচ্ছে করছে, আমি যেতে চাইনি ভাইয়া, কিন্তু বলতে আর পারল কই। ট্রেন চলতে চলতে আদির দৃষ্টিসীমা পেরিয়ে আসলো। আদিবা এখনো বাইরে তাকিয়ে আছে। ভীষণ মন খারাপ করছে তার। সবসময় তার সাথেই কেন এমন হয়? আদির সাথে তার ভুল বোঝাবুঝি কি নিত্যদিনের সঙ্গী হয়ে থাকবে সারা জীবন? সে গ্রামে যাওয়ার পর হয়তো সত্যি সত্যি আদির বিয়ে হয়ে যাবে। তবে কি কোনোদিন আদিকে বলা হয়ে উঠবে না আদিবা তাকে ভালোবাসতো? ভাবতে ভাবতে চোখ বেয়ে নোনা জলে গড়িয়ে পড়ল। মন খারাপের সন্ধ্যা নেমে আসলো। আদিবা কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছে। চোখটা একটু লেগেছে। হঠাৎ ট্রেনের ঝকঝক শব্দে থেমে গেল। আদিবা চোখ মেলে তাকালো। বুঝতে পারলো ট্রেন ইঞ্জিন পরিবর্তন করছে। ছাড়তে দেরি হবে। যাত্রীরা স্টেশনে নেমে যে যার মতো সময় কাটাচ্ছে। কেউ জিনিসপত্র কিনছে, কেউ খাবার খাচ্ছে। আদিবার নামা উচিত নাকি উচিত না বুঝে উঠতে পারলো না, তাই নামলো না। প্রায় আধা ঘন্টা পর ট্রেনের হুইসেল বাজলো। যাত্রীরা সবাই উঠতে শুরু করেছে। তখন কেউ একজন আদিবার হাত ধরে টানতে শুরু করলো। ভিড়ের মধ্যে আদিবা তার মুখ দেখতে পেল না, কিন্তু মুহূর্তেই নিজেকে ট্রেনের বাইরে আবিষ্কার করলো। ট্রেন তাকে রেখেই চলে যাচ্ছে দেখে আদিবা ভয়ে চুপসে গেল। সে ট্রেনের দিকে দেখতে দেখতে বলল, কি আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হাতটা ছাড়ুন বলছি। ছেলেটা অতি দ্রুত বেগে হাঁটছে। আদিবার কথাতে গুরুত্ব দিচ্ছে না। আদিবা তার সাথে তাল সামলাতে পারছে না। আদিবা আবার বলল, ছাড়ুন আমাকে, আমি কিন্তু চেঁচাবো। ছেলেটা সোজা সাপটা জবাব দিল, স্টেশনে যারা আছে সবাই ইতিমধ্যে দেখতে পাচ্ছে আমি একজনকে জোর করে টেনে নিয়ে যাচ্ছি। তাই চেঁচালেও যা, না চেঁচালেও তাই। কারো এগিয়ে আসার হলে এমনি আসবে। এইসবের মানে কি? ছেলেটা থমকে দাঁড়ালো। আদিবার দিকে ঘুরে বলল, আমার পারমিশন ছাড়া তুই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিস কোন সাহসে? আদিকে দেখে আদিবার দেহে যেন প্রাণ ফিরে পেল। শান্ত হয়ে বলল, ভাইয়া আপনি, উফ, আর একটু হলে ভয়ে আত্মাটাই বেরিয়ে যেত। কত ভয় পেয়েছিলাম জানেন? বলে আদিবা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আদির আগে চোখে তাকিয়ে আছে দেখে আদিবা ভয় পাওয়ার কথা, কিন্তু সে ভয় পাচ্ছে না, কারণ তার আনন্দ হচ্ছে। আদি তাকে নিতে এসেছে ভেবেই ভালো লাগছে। আদিবার চোখে মুখে খুশির রেখা ফুটে উঠেছে। রে,
এখানে হাসির মতো কোনো ঘটনা ঘটেছে? ইডিয়েটের মতো হাসছিস কেন? আমাকে যেতে দিবেন না এটা স্টেশনে বললেই তো হতো। এত দূরে আসার কি দরকার ছিল বলুন? তখন নিষেধ করলেই তো আসতাম না। সেটা যদি তুই বুঝতি তাহলে তো কাজই হতো। মানে? সামনে দেখ, তাহলেই বুঝতে পারবি। আদিবা তাকিয়ে দেখলো স্টেশন পেরিয়ে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে। আদিবা এদিক ওদিক দেখে বোকা মুখ করে বলল, কি দেখবো ভাইয়া? মাইল স্কেল দেখতে বলেছি। যাই হোক, তোর মতো মাথা মোটা সেটা বুঝবে না, তাই বুঝিয়ে বলছি। এখান থেকে গ্রামের বাড়ি 180 কিলোমিটার আর বাসা 60 কিলোমিটার। এখন তুই চিন্তা করে সিদ্ধান্ত নে তুই কোথায় যাবি। আপনি না বললেন বাসায় যেতে? হুম, তবে যেখানে যাস না কেন হেঁটে হেঁটে যেতে হবে। আদির কথায় আদিবা অবাক হলো। এটা কেমন মজা? মজা? আমি কি জোকার নাকি যে মজা করব? তাহলে এইসব কি বলছেন? বাংলা বুঝিস না? তুই যা ইচ্ছে তাই করবি আর আমি বসে বসে দেখবো, এমনটাই ভেবেছিলি? নিজেকে কি ভাবিস তুই? আজ যদি তোর জেদ ভাঙতে না পারি, আমার নাম আদি না। বাসায় কি যেন বলেছিস? আমার জন্য তোর থাকতে অসুবিধা হচ্ছে তাই না? একবার বাসায় চল, অসুবিধা কত প্রকার আর কি সেটা হাড়ে হাড়ে টের পাবি। আমি বাসায় যাব না। কি করবেন আপনি? জোর করে নিয়ে যাবেন? একদমই না। রাস্তা দুই দিকেই খোলা, তোর যেদিকে খুশি যেতে পারিস। তবে রাতের বেলা একা একা যাওয়াটা কি ঠিক হবে? দেখ ভাই হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে তাই না? আমি যেহেতু বাসায় ফিরবো তাই এটুকু উপকার করতেই পারি। মানে তুই যদি এদিকে যাস, আমি সারা রাস্তা তোকে পাহারা দিয়ে নিয়ে যাব। আর ওদিকে গেলে শেওড়া গাছের জিন তোকে পাহারা দিতে দিতে নিয়ে যাবে। তার উপরে রাস্তার ছেলেরা তো আছেই। এবার তোর ইচ্ছা। ভাইয়া? ফ্লার্ট করে কোনো লাভ নেই। বলতে বলতে আদি গিয়ে বাইকে উঠে বসলো। আদিবা দৌড়ে গিয়ে বলল, ভাইয়া আমার ভুল হয়েছে। আপনাকে না বলে আসা আমার উচিত হয়নি। আমাকে একা রেখে যাবেন না প্লিজ। আমাকে নিয়ে যান, আমি আপনার সাথে যাব। এই তো সাবাস মেয়ে, চল হাঁটা শুরু কর তাহলে। হেঁটে যাব? অবশ্যই। কিন্তু কেন? আপনার সাথে তো বাইক আছে। তাতে কি? এটা তোর শাস্তি। আমার কথা নড়চড় হয় না। হেঁটে হেঁটে যাবি বলেছি মানে হেঁটেই যাবি। এত দূরে হেঁটে হেঁটে কি করে যাব? এটা কি সম্ভব? মানুষ সাঁতরে মাইলের পর মাইল পাড়ি দিয়ে দেয়, আর তুই হেঁটে যেতে পারবি না? ভাইয়া? কথায় আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাসা থেকে বের হওয়ার আগে বুক কাঁপলো না? আমি জানতে পারলে তোর পা দুটি যে ভেঙে গুড়িয়ে দিব জানতি নাকি? ছোটবেলার ইতিহাস ভুলে গেছিস? আদিবা, বহুত উড়াউড়ি করেছ তুমি। এবার পাখা দুটো ছাটার সময় হয়েছে। ভাইয়া আমায় রেখে যেও না প্লিজ। আমার অন্ধকার ভয় লাগে। দাঁড়াও প্লিজ। আর কখনো তোমার অবাধ্য হব না। এবারের মতো ক্ষমা করে দাও। দয়া করো ভাইয়া প্লিজ। বলে আদি বাইক স্টার্ট দিয়ে চলে গেল। কে শোনে কার কথা? আদিবার কথায় আদি থামলো না। আদি কিছুটা এগিয়ে গিয়ে থামলো। সাথে সাথে আদিবা ছুটে গিয়ে আদির সামনে দাঁড়ালো। নেহাত কম জায়গাও নয়, তার উপর আদিকে থামতে দেখে রাস্তাটুকু রীতিমতো দৌড়ে এসেছে। আদিবা এসেই হাঁপাতে হাঁপাতে বলল, অনেক ধন্যবাদ ভাইয়া। আমি জানতাম আপনি আমায় রেখে যাবেন না। তো আমি কখন বলেছিলাম আমি তোকে রেখে চলে যাব? আমি আগেই বলেছি, তুই যদি বাসার রাস্তায় আসিস, আমি সারা রাস্তা তোকে পাহারা দিয়ে নিয়ে যাব। ভয়ের কিছু নেই, আমি তোকে রেখে যাব না। তবে আমি যেহেতু বাইকে যাব, তুই আমার সাথে তাল মিলাতে পারবি না, তাই প্রতিবারেই আমি কিছু দূর গিয়ে দাঁড়াবো। তুই আবার আমার পর্যন্ত গেলে আমি আরও একটু এগিয়ে গিয়ে থামবো এবং তোর জন্য অপেক্ষা করব। চিন্তার কোনো কারণ নেই, আমি এত দূরেও যাব না, ঠিক ততটাও দূরে থামবো যেখান থেকে তোকে দেখা যাবে। চোখের আড়াল করব না, তাই একদম ভয় পাস না। একটা ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস, আজ যাই ঘটে যাক, রাস্তায় যত সমস্যাই হোক না কেন, আমি সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও তোকে হাঁটিয়ে হাঁটিয়ে বাসা পর্যন্ত নিয়ে যাব। এই শাস্তিটা না দিতে পারলে আমার আত্মা শান্তি পাবে না। না তো, একটু করছে না। যে নিজেই নিজের পরিচয় ভুলে যায়, সেই পরিচয় আমার মনে রাখার কি দায় পড়েছে? তোর মাঝে মেয়ের কোনো লক্ষণ আছে? মেয়ে থাকবে শান্ত শিষ্ট, দেখলেই শান্তি লাগবে। শান্ত মনে ঘর সংসার সামলাবে, ঘরে বসে চিন্তা করবে ভবিষ্যতে বাচ্চা কাচ্চার কী নাম রাখবে। তা না করে সে কেন সন্ধ্যাবেলা ব্যাগ হাতে রাস্তায় বেরিয়ে পড়বে, তাও একা একা? এত দূরের রাস্তায় যখন যা খুশি ঘটতে পারে, সেসব নিয়ে কেন ভয় পাবে না? আদি নির্বিকারভাবে জবাব দিল। আদির কথায় আদিবার অবাক লাগছে নাকি রাগ উঠছে নিজেই বুঝতে পারলো না। বিরক্তি নিয়ে বলল, তার মানে বিয়ের আগেই আমার বসে বসে বাচ্চার নাম ঠিক করা উচিত ছিল? এক্স্যাক্টলি।
জামাই কি পছন্দ করে আর কি পছন্দ করে না, সে মেয়েবাবু চাই নাকি ছেলেবাবু, কয়টা বাচ্চা নিবে, সেসব নিয়ে ভাবা উচিত ছিল। বাহ, আমি মনে হচ্ছে আগে থেকে জেনে বসে আছি আমার জামাই কে হবে, তার ইচ্ছে অনিচ্ছার ব্যাপারে চিন্তা করব। জানবি না কেন? এত কেয়ারলেস হলে তো চলবে না। আপনি কি জানেন আপনার মানসিক ডক্টর দেখানোর প্রয়োজন? না, তবে এটা জানি তোর মাথায় বুদ্ধি কিছুটা বাড়ানো দরকার। বুদ্ধি থাকলে আমি কি বলেছি বলার আগেই বুঝে ফেলতি। যাই হোক, এমনিতেই যেতে যেতে সকাল হয়ে যাবে, আর এমন গল্প করতে থাকলে হয়তো কালকেও পৌঁছাতে পারবি না। বলতে বলতে আদি আবারও বাইকে স্টার্ট দিল। আদিবা এবার কিছু বলল না, কারণ সে জানে কিছু বলে লাভ নেই। আদি এ জীবনে কোনোদিন তার কথা শোনেনি। প্রায় 1 ঘন্টা ধরে আদিবা হাঁটছে আর মনে মনে আদির 14 গোষ্ঠীকে গালি দিচ্ছে। আমি যদি এর প্রতিশোধ না তুলতে পারি না, আমার নামও আদিবা নয়। অনেক হয়েছে, আর না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। কিন্তু এখন বাসায় ফিরবো কি করে? এমন কিছু করতে হবে যাতে ভাইয়া নিজেই আমায় নিয়ে যায়, কিন্তু কি করব? ভাবতে ভাবতে গিয়ে আদির কাছে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে আদিবার বেহাল দশা, সে আদির কাছে গিয়ে মাটিতে বসে পড়ল। সাথে সাথে আদি বলল, ওঠ, সামনে বাজার আছে। আমি চাই না তুই বাজারের সবাইকে রূপ দেখিয়ে দেখিয়ে যা তাই। এখন আপাতত আমার সাথে নিয়ে যাব, বাজার পেরিয়ে নামিয়ে দিব। আদির কথায় রাগে গা জ্বলে উঠল আদিবার। কিন্তু অবশেষে সুযোগ এসেছে, এই সুযোগ কোনোভাবে মিস করা যাবে না। তাই ঝগড়া না করে আদির পিছনে উঠে বসলো আদিবা। আদি নিজ মনে ড্রাইভ করছে। বাজার পেরিয়ে থামলো, সাথে সাথে আদিবা পেছন থেকে আদিত্যকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। 1 মিনিটের জন্য আদি থমকে গেল। পর মুহূর্তে আবার নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে বলল, এসব কি ধরনের অসভ্যতা? আদিবা ঠোঁট নাচিয়ে বলল, কোনটা অসভ্যতা? বেহায়া মেয়ে কোথাকার, আবার প্রশ্ন করছিস? জড়িয়ে ধরেছিস কেন? জড়িয়ে ধরেছিস কোন সাহসে? ছাড় বলছি। কেন ছাড়বো কেন? আপনি যদি ভাই হয়ে বোনের সাথে এত বেপরোয়া আচরণ করতে পারেন, তাহলে আমি এইটুকু করতে পারবো না? এটুকু বেপরোয়া হতে দোষ হবে আমার? তুই কি বলছিস, কোনো ধারণা আছে তোর? আলবাত আছে। ভুলে যাবেন না, আপনার রক্ত আর আমার রক্ত কিন্তু সেম। আপনি যা করতে পারেন আমিও তাই করতে পারি। তোর দেখছি চরিত্রে সমস্যা আছে। আমি কখন বললাম আমার চরিত্র ভালো? সেদিন তো আপনি নিজেই বলেছিলেন আমার চরিত্র ভালো না। তাহলে আজ হঠাৎ ভালো হয়ে যাবে কি করে? তোর তো সাহস কম না, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস। নাম বলছি, না হলে এক ধাক্কায় নিচে ফেলে দিব। ফেলুন দেখি কেমন পারেন। বলে আদিবা আরও একটু জড়িয়ে ধরল আদিকে। এ তো আচ্ছা ঝামেলা হলো দেখছি। এই তোর লজ্জা করছে না? হুম, আসছে লজ্জাওয়ালা। যে ছেলে বিয়ের আগে নিজের বোনের গলায় মুখ ডোবাতে পারে, তার মুখে সভ্যতার বুলি মানায় না, বুঝছেন? আদিবার বাচ্চা, আমি কিন্তু তোকে। কি করবেন, মারবেন? আমার হাত নেই বুঝি? তুই দেখছি সব সীমা পেরিয়ে গেছিস। আজ একবার বাসায় ফিরি, তারপর তোর হবে। কচু হবে আমার। এত ফালতু কথা না বলে বাইক স্টার্ট দেন তো। আদি আর কিছু না বলে ড্রাইভ শুরু করলো। আদিবা তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে, যাতে আদি তাকে কোনোভাবে ফেলে দিতে না পারে। উপরে উপরে রাগ দেখালেও আদি ব্যাপারটা বেশ উপভোগ করছে। আদিবা তার সাথে মিশে আছে, ভাবতেই ভালো লাগা কাজ করছে। দেখতে দেখতে বাসায় পৌঁছালো তারা। বাইক থামিয়ে ধমক দিয়ে বলল, এবার তো ছাড়বি নাকি? আদিবা ছেড়ে দিয়ে নিচে নেমে দাঁড়াতেই আদি রাকি চোখে তাকালো আদিবার দিকে। তাতে আদিবার বয়ে গেছে। সে মুখ ভেঙচি কেটে কলিং বেল চাপলো। আদিবা ভালো মতোই দাঁড়িয়েছিল, কিন্তু দরজা খোলার সাথে সাথে মুহূর্তেই যেন সব বদলে গেল। আদি এসে আদিবাকে টেনে ভেতরে নিয়ে সোফায় ছুঁড়ে ফেলে আদিবা অবাক হয়ে তাকালো। সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল, সাহস হলো কি করে বাসা থেকে বের হওয়ার? আদি আর আদিবাকে একসাথে বাসায় ঢুকতে দেখে সবাই ভূত দেখার মতো চমকালো। আদিবার ফিরে আসাটা কেউ ভালোভাবে নেয়নি, কিন্তু আদির রাগের মাঝে কিছু বলার সুযোগ পেল না কেউ। সবাই একটা কথা কান খুলে শুনে নাও, আজ আদিবার খাওয়া বন্ধ। এমনকি এক ফোঁটা পানীয় আর আজকের পর ও বাসার বাইরে তো দূর। আমার পারমিশন ছাড়া নিজের রুম থেকে বের হলে আমি পা ভেঙে দিব, যেন আর কোনো দিন হাঁটতে না পারে। আপনি কি পাগল হয়ে গেছেন? কি সব আবল তাবল বলছেন? ও, আমি আবল তাবল বলছি? রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার দায় কে নিত? আমার লাইফ আমার ইচ্ছে চলবে। আমি কোথায় যাব, কখন যাব, আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন? তাই নাকি? তুই তাহলে সত্যি সত্যি মুখে মুখে তর্ক শিখে গেছিস? আচ্ছা, সমস্যা নেই, তোর চাপা কি করে বন্ধ করতে হয় আমার ভালো করে জানা আছে। বলে আদি আদিবার হাত ধরে টানতে লাগলো।
আদিবার সাথে সাথে বাসার অন্যরাও অবাক হয়ে তাকালো, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। আদিবাকে টানতে টানতেই নিয়ে আবার ওয়াশরুমে ছুঁড়ে ফেলে দিল। এবার আদিবা ব্যথা পেয়েছে, তাই রাগী চোখে তাকালো আদির দিকে। কি হয়েছে? এখানে নিয়ে এসেছেন কেন? তুই আজ সারা রাত এখানেই থাকবি, এটা তোর শাস্তি। কেন? আমি কি করেছি? বসে বসে চিন্তা কর। বলে আদি দরজা লাগিয়ে দিল। সাথে সাথে আদিবা চেঁচিয়ে উঠল, দরজাটা খুলুন, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি আপনার সব কথা মানবো, এর কোনো মানে নেই। গলা নিচে, আমি এখন ঘুমাবো। একটাও টু শব্দ যদি করিস এখানেই পুঁতে রেখে দিব। নিজেকে ভাবেনটা কি? হ্যাঁ, ভাবাভাবির কিছু নেই, আমি তোর জীবনের মালিক। এই জীবনে আমার হাত থেকে তোর রক্ষা নেই। তোর জীবনে সেটাই ঘটবে যেটা আমি বলবো। রাক্ষস একটা। কি বললি তুই? বলেছি বেশ করেছি। আজ যদি আমাকে শাস্তি দেন, আগামীকাল আপনার সাথে যা ঘটবে তার জন্য কিন্তু আমায় দায়ী করবে না, বলে দিলাম। আদিবার কথা শেষ হওয়ার আগেই ওয়াশরুমের লাইট অফ হয়ে গেল। সাথে সাথে আদিবার মুখও বন্ধ হয়ে গেল। কি রে, চুপ হয়ে গেলি কেন? চাচা, এখন যত খুশি চাচা। আমি আমি অন্ধকার ভয় পাই, আপনি তো জানেন, তবু। হা হা, ময়না পাখিটা আমার, তোমার জন্য আমার তো অনেক দরদ উতলে পড়ে, তাই ভয় পাচ্ছ শুনে মজনু হয়ে 7 সাগর 13 নদী পেরিয়ে দরজা খুলতে যাব, তাই না? তুই মরলি কি বাঁচলি তাতে আমার কি? আপনি একটা অমানুষ। এখনও মুখে মুখে কথা বলে যাচ্ছিস, সাহস তো কম না। দরজাটা খুলুন প্লিজ। লক্ষ্মী মেয়ের মতো ক্ষমা চা, আর বল আর কখনো আমার অবাধ্য হবি না। আমি যা বলবো তাই করবি। যদি বলার ধরনটা পছন্দ হয় তাহলে দরজা খুলে দিব। আদিবা উপায় না পেয়ে তাই করলো। প্লিজ ক্ষমা করে দিন ভাইয়া, আর কখনো তর্ক করব না। আদিবা ক্ষমা চাওয়ার পরেও আদি দরজা খুলছে না দেখে আদিবা আবার বলল, কি হলো, খুলছেন না কেন? ক্ষমা চাইলাম তো। বলার ধরন পছন্দ হয়নি তাই খুলবো না। মিষ্টি করে বলতে পারিসনি? আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, কোনোদিনও বিয়ে হবে না আপনার। বিয়ে ছাড়া বাচ্চা নিতে আমার তো কোনো অসুবিধা নেই, যদি তোর না থাকে। কি বলছেন এসব? যা শুনেছিস তাই বলেছি। এবার চেঁচামেচি বন্ধ কর, তা না হলে সত্যি সত্যি গলা টিপে দিব। না, আদির এই বেপরোয়া আচরণ আর মেনে নেওয়া যাচ্ছে না। নিজেকে কি ভাবে সে, যখন যা ইচ্ছা তাই করবে? আদিবা কি তার হাতের পুতুল নাকি, যে যখন তখন অত্যাচার করবে? এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। এবার ওকে শিক্ষা দেওয়া উচিত। বসে বসে এসবই ভাবছিল আদিবা। এদিকে আদিবাকে ওয়াশরুমে আটকে দিয়ে আদি এসে বিছানায় গা ছুল আর ভাবতে লাগলো, এত বছরেও আদিবার এতটুকুও পরিবর্তন ঘটেনি। তার এই অহেতুক জেদের জন্য আদিত্যকে জীবন থেকে 6টা বছর বিসর্জন দিতে হয়েছে। তবুও এই মেয়ের জেদ কমেনি। কোন সাহসে গ্রামে যাওয়ার কথা ভাবতে পারলো? আজ যতই আকুতি মিনতি করুক, ওর নিস্তার নেই। কিছুতেই দরজা খুলল না আদি। থাকুক সারা রাত ওয়াশরুমে। আদিবার উপর রাগ ঝাড়ছিল। হঠাৎ ভাইয়া বলে চেঁচিয়ে উঠল আদিবা। আকস্মিক চিৎকারে আদি চমকে উঠল। মনের মাঝে প্রশ্ন জাগলো, হঠাৎ আদিবা এভাবে ডাকলো কেন? কোনো অঘটন ঘটায়নি তো? ওয়াশরুমে কিছু একটা পড়ার শব্দ হলো মনে হচ্ছে। আদি দুবার গলা ছেড়ে প্রশ্ন করলো, কি রে আদিবা, এভাবে চেঁচালি কেন? আদিবার পক্ষ থেকে উত্তর আসছে না দেখে আদি তাড়াতাড়ি উঠে বসলো। কারণ আর যাই হোক, আদিবা চুপ থাকার মেয়ে না। ভালো উত্তর না দিতে পারলেও খারাপ উত্তর ঠিকই দিত। আদি গিয়ে দরজা খুলে, কিন্তু সাথে সাথে চোখ কপালে উঠে গেল। আদিবা মেঝেতে পড়ে আছে। আদি চিৎকার করে উঠল, আদিবা কি হয়েছে তোর? চোখ খোল, কথা বলছিস না কেন? আদিবা, এ আদিবা, কথা বল। আদিবাকে ঝাঁকাতে ঝাঁকাতে কথাগুলো বলল আদি, কিন্তু আদিবার নির্বিকার পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। আদির চিৎকার শুনে বাসার অন্যরা ছুটে আসলো। সবার মুখে একই প্রশ্ন, আদিবার কি হয়েছে? আদি কাউকে কোনো উত্তর না দিয়ে মগ ভর্তি পানি নিয়ে আদিবার চোখে মুখে পানির ঝাপটা দিল। না, তবুও জ্ঞান ফিরছে না। আদি এবার তাড়াতাড়ি আদিবাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আদি মুহূর্তেই অস্থির হয়ে উঠেছে। কি থেকে কি করবে তার মাথায় ঢুকছে না। কি এমন ঘটেছে যে আদিবা সেন্সলেস হয়ে গেল? খুব বেশি ভয় পেয়েছে? আদি এক হাতে আদিবার পালস চেক করছে, অন্য হাতে ফোন নিয়ে কারো নাম্বার ডায়াল করছে। এদিকে আদিবা বেহুশ থাকার নাটকটা বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছে। তার ইচ্ছে ছিল আদি তার চিৎকার শুনে দরজা খুলে দেবে আর সে এক দৌড়ে পালাবে, কিন্তু তার হলো কই। আদি ঢুকেই তাকে আঁকড়ে ধরেছিল, তাই সুযোগ পায়নি, এখনো পাচ্ছে না। কারণ বাসার সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। এ তো মহা ঝামেলা হলো। এখান থেকে পালানোর আগে আদি যদি কোনোভাবে বুঝে যায় আদিবা অভিনয় করছে, তাহলে আর রক্ষে নেই। আদি ফোনে ডায়াল করতে ব্যস্ত। সেই ফাঁকে
আদিবা অরিনকে ইশারা করে বোঝালো তাকে পালাতে হেল্প করার জন্য। অরিন আদিবার ইশারা বুঝতে পারার সাথে সাথে মুখ ফ্যাকাশ হয়ে গেল।